বিএনপির যে সংসদীয় দল তাদের বৈঠকে অনেকগুলো প্রসঙ্গ, তার ভিতরে আইন শৃঙ্খলা যেরকম ছিল, বিদ্যুৎ সংকট একটা বড় ইস্যু হয়েছিল এবং সেখানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের এমপি, তিনি বলেছেন যে এখনই বিদ্যুতের সমাধান সম্ভব না। এটি হচ্ছে তার দলের এমপিদের জন্য বার্তা। ফলে এটিকে জনগণের কাছে কিভাবে ট্রান্সলেট করা যায়, কিভাবে তাদেরকে মানে আপনার সাশ্রয়ী হতে বলা যায়, তিনি সেই জায়গা থেকে বলেছেন। এবং প্রধানমন্ত্রীও বলেছেন যে মন্ত্রীরা যে বার্তাগুলো দিচ্ছে সেগুলো যেন প্রপারলি কমিউনিকেটেড হয় তৃণমূলে। ফলে বিদ্যুতের সমাধান সম্ভব নয় এবং এটার কারণও আমরা জানি, কিন্তু তারপরেও সংসদে আজকে বিদ্যুৎ নিয়ে তুমুল বিতর্ক। রুমিন ফারহানা তো এটাই বলে ফেলেছেন যে মানুষ বলে টুকু যায় টুকু আসে। টুকু হচ্ছেন আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয়ের যিনি মিনিস্টার বটে। ফলে এই বিদ্যুৎ সমস্যার সমাধানের জন্য তো এই বিএনপি সরকার আসলে কতখানি দায়ী, সেই দায় কেন আপনারা তাদের উপর? না, এখানে আপনি যেটি বলছেন যে এই গভর্নমেন্টের কিন্তু সবসময় শুধুমাত্র দায় দেওয়া হয় না। আমরা জানি যে বিগত 15 বছর একটা ধারাবাহিক ফেইলিওরের একটা কিছুটা এখনো কন্টিনিউ হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু বিরোধী দল এই বিষয়গুলো অ্যাড্রেস করে। বিরোধী দল থেকে আমরা দেখেছি যে জ্বালানি যখন সংকট হয়েছিল তখন বিদ্যুৎ মন্ত্রী প্রথমে সংসদে বললেন যে আগামী 2 বছরে বৃদ্ধি পাবে না, আমরা ঠিক দাম বাড়বে না। আমরা ঠিক 2 মাসের মাথায় আমরা বৃদ্ধি দেখেছি। এবং গ্যাসের লাইনের ক্ষেত্রে তেলের যখন সংকট হলো তখনও ঠিক বিদ্যুৎ মন্ত্রী একই সংসদে দাঁড়িয়ে বলছেন কোনো জ্বালানির সংকট নাই। আমরা দেখছি সিরিয়ালের উপর সিরিয়াল বলছেন দাম বাড়বে না। 15 থেকে 20% করে যখন 4টা তেলেই যখন দাম বাড়লো তখন আমরা দেখলাম কি তার এই কথা টিকলো না। ফলে এই বিষয়টা কি প্রতীয়মান হয়, তখন আমরা 2টা অভিযোগ করছি। একটা অভিযোগ হচ্ছে যে হয় এই বিদ্যুৎ মন্ত্রী তিনি তার এই মন্ত্রণালয়ের পুরো ম্যানেজমেন্টটা সম্পর্কে নিজেই অবগত না, যার কারণে এখন যে বক্তব্যটা দিচ্ছেন 2 মাস পরে দিচ্ছে না। তার মানে প্রথমত হচ্ছে তার ম্যানেজমেন্টের একটা ঘাটতি দেখা গেছে। 2 নম্বর হচ্ছে দাম বৃদ্ধির ক্ষেত্রে আমরা অধিকাংশ জানি যে তেলের পাম্প বা এই ব্যবসাগুলোর সাথে অনেক বড় বড় অলিগার্করা জড়িত থাকে এবং এরা হচ্ছে ব্যবসায়ী একই থাকে, জাস্ট সরকার বা রেজিম চেঞ্জ হইলে তাদের এমপি মন্ত্রী অর্থাৎ সিন্ডিকেটটা ভিন্নভাবে গড়ে ওঠে। সরকার সিন্ডিকেটের সাথে একটা কোলাবোরেশনে মন্ত্রীরা নানা ধরনের জড়ায়ে পড়ছেন কিনা, এই 2টা জায়গায় মূলত অভিযোগ ছিল। ফলে পুরনো সরকারের যে দায়িত্ব অবহেলা বা যে ঘাটতিটা এই বিদ্যুতে আসছে সেটা কিন্তু বিরোধী দল অ্যাড্রেস করে। বিরোধী দলের মূল জায়গাটা হচ্ছে তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি এবং দ্বিতীয়ত হচ্ছে তারা এই ম্যানেজমেন্ট উত্তরণের ক্ষেত্রে অলিগার্কদের সাথে তারা অ্যাকোমোডেট করছে কিনা কিংবা তাদের সাথে ফেসিলেট করছে কিনা। কারণ যখনই দাম বাড়িয়েছে এরপর আমরা দেখেছি আর তেলের পাম্পগুলোতে আর আপনার হচ্ছে ক্রাইসিস নাই এবং মজুত অনেক জায়গায় উদ্ধার করেছে। তাহলে মজুত করলে একটাও ব্যবস্থা নিতে দেখি না যে অমুক পাম্প মজুত করছে তাকে হচ্ছে 6 মাসের জন্য বা 1 বছরের জন্য তার ব্যবসাটা এই 2টা জায়গায় কিন্তু আমরা মূলত এই ম্যানেজমেন্টের ঘাটতির জায়গায় দেখেছি। একটু জাস্ট 1 মিনিট বলি যে 30 সেকেন্ডে ম্যাম একটা আগের বিষয় বললেন যে পুলিশের পুরনো নিয়োগ, এইটা ঠিক যে কনস্টেবল থেকে শুরু করে অনেক জায়গায় নিয়োগ দিছে, কিন্তু আমরা তো দেখেছি যে গত 6 মাসে সরকার ধরেন 5 বছর প্রায় 10 বছর আগে চাকরি ছেড়ে দিছে ওই ধরনের লোক এনে এসে বসিয়েছেন, আইজি থেকে শুরু করে ডিএমপি থেকে। এক জেলা এসপি বলছেন যে ছাত্র দলের এক নেতাকে ঝাড়ি দিয়ে বলছেন তুমি কি ছাত্র দল করছো, তোমার সাথে আমি বড় ছাত্র দল। এক এসপি বলছেন যে তার ছাত্র জীবনে তিনি কোন সালে ছাত্র দল করছেন সেটা উল্লেখ করে তিনি এই সরকারের প্রতি লয়্যালটি আনছেন। তো ফলে ইতিমধ্যে 6 মাসে সর্বোচ্চ পদগুলো জায়গায় মানে অলরেডি তাদের হয়ে গেছে। তার মানে এখন যদি বলে যে পুরনো নিয়োগ, এইটা আসলে তার ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা এটার একটা বড় আপনাকে একদম থামাই আপা। আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে এই সরকারের পুরো সরকার এবং মন্ত্রিসভায় সম্ভবত সবচেয়ে দক্ষ মানুষটা হওয়ার কথা বিদ্যুৎ মন্ত্রী, কারণ তিনি একমাত্র একই মন্ত্রণালয়ে আগে চালানোর অভিজ্ঞতা আছে, ইকবাল হাসান মাহমুদ টুকু। ফলে সেই মিনিস্ট্রিতেই কেন সংকট হচ্ছে এবং এই সংকটের দায় নিশ্চিতভাবে আপনি গেলে আওয়ামী লীগ সরকারকে দিতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে ফাউজুল কবির খান যিনি বিদ্যুৎ সচিব ছিলেন, ওনার সময় অর্থাৎ গত বছর একই সময়ে এই সংকট এই মাত্রায় ছিল না, উনিও ম্যানেজ করেছেন। উনি যদি ম্যানেজ করতে পারেন তাহলে ইকবাল হাসান মাহমুদ টুকু বা এত বড় একটা শক্তিশালী সরকার
কেন পারছেন না এবং সরকার বলছে এখনই সমাধান সম্ভব না? আসলে বিষয়টা হচ্ছে যে বিদ্যুৎ তো আমরা কখনোই স্বয়ংসম্পূর্ণ ছিলাম না, সবসময় কিন্তু আমরা ঘাটতির মধ্যেই থাকি, আমরা ব্যালেন্স করি। এখানে যে বিষয়টা হয়েছে সেটা আপনি জানেন, মহেশখালীতে নষ্ট হয়ে গেছে এবং কনভার্ট করার বিষয় ছিল, এগুলো নিয়ে ক্রাইসিস হয়েছে। কিন্তু যে প্রশ্নটি আপনি আমাকে করলেন যে উনি তো অভিজ্ঞ মন্ত্রী ছিলেন, সেই সময় আমরা দেখেছি যে বিদ্যুৎ খাতে একটা ঝামেলা হয়েছিল ওনার মন্ত্রণালয়ের মধ্যে দিয়ে। উনি শেষ পর্যন্ত সরে যেতে বাধ্য হয়েছিলেন। হ্যাঁ, তো এগুলো সব ঠিক আছে, কিন্তু কিন্তু আসলে প্রমোশন দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু আসলে প্রমোশন ডিমোশন সেটা জানি না। তবে এখন যেটা হয়েছে মিশু, বিদ্যুতের এই ক্রাইসিসটাকে হলিস্টিক একটা জায়গা থেকে দেখতে হবে। এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস এবং আমি তো মনে করি যে এটা একটা সরকারের ভালো একটা বিষয় যে সে আসলে জনগণের সামনে বলে দিচ্ছেন যে 2 বছরের মধ্যে এটা সমাধান হওয়া সম্ভব না। কারণ বরং জনগণকে এই কথা বলে তাদেরকে একটি মানসিকভাবে, গ্রামের মানুষ এটা বুঝবে। আপনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনি বুঝেন। আপনি যদি গ্রামে যান, কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ থাকে না, কমপক্ষে, অনেক জায়গায় তার চেয়েও বেশি। কিন্তু সেই মানুষকে আপনি এটা কি বলে বোঝাবেন? কিন্তু আমার কথা হচ্ছে যে গ্রামের মানুষ যদি না বোঝে, এটাই কিন্তু এখন এমপিদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে তাদেরকে বোঝানোর বিষয়। কারণ যখন এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, দাম বাড়তে থাকবে। এবং আদিব যে কথাগুলো বলছিলেন যে এরকম কিন্তু অনেক পাম্প হয়েছে যাদেরকে আটকানো হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে, এই ঘটনাও ঘটেছে। কিন্তু আমি যেটা মনে করি যে রেশনিংয়ের একটা প্রবলেম ছিল, রেশনিংটা ঠিক অ্যামাউন্টে করা হয় না। এবং আপনি জানেন যে এটা একটা অর্থনীতিতে একটা নর্মাল বিষয়, যে কোনো ক্রাইসিস টাইম আসলে মানুষ মজুত করতে চায়, এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল। তবে বিদ্যুতের এই ঘাটতিটা এটা আমাদেরকে ভোগাবে এবং এটা সরকার কিন্তু আপনি দেখবেন প্রতি মঙ্গলবার জাহিদ ভাই একটা প্রেস ব্রিফিংয়ে যায়, প্রতি মঙ্গলবারই উনি এই কথা বলেন যে এটা আসলে সত্য, এটা রিয়ালিটি, এটাকে আমাদের ফেস করতে হবে এবং এটা হলিস্টিক একটা জায়গা থেকে দেখতে হবে। এবং সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে জনগণকে কি করে আমরা এই ক্রাইসিসে একই কাতারে এনে এটা ম্যানেজ করব, এটা আসলে সবাইকে দলগতভাবে করতে হবে। এটা বিএনপি, জামাত বা এনসিপি করে আলাদা করার কোনো জায়গা নেই, এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। একটা কথা বলতে চাই যে আদিব একটু মিসকোট করেছে, সেটা হলো যে আদিব আমাকে বললেন যে আমি কিন্তু কোনো জায়গায় জাস্টিফাই করি নাই যে বিএনপির সময় কোনো জায়গাতে মারামারি হচ্ছে না বা কোনো বাউল গান হচ্ছে না। আমি হাসনাতের স্ট্যান্ডটা নিয়ে কথা বলেছি। সো আমাকে মিসকোট করাটা আসলে উচিত না, আমি হাসনাতের স্ট্যান্ডটা নিয়ে কথা বলেছি। আর যেটা হচ্ছে যে পুরো বিষয়টাই হচ্ছে যে আপনি দেখেন, এই কথাটাও সব জায়গাতে বলি যে একটা কনসিডারেশন তো আসলে একটু আসা উচিত যে যে কাজগুলো ধরেন এই বিদ্যুৎ সংকটের জন্য তো বিএনপি আসলে দায়ী না, এটা তো একেবারেই সত্য কথা। তো যেহেতু বিএনপি দায়ী না, বা হাম হয়েছিল সেটাতেও কিন্তু বিএনপি দায়ী না। এবং দেখেন এরকম ইতিহাসও বিএনপির আছে যে 2001-2 সালে যখন বিএনপির দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, সেটাও কিন্তু আসলে পূর্ববর্তী বিষয় নিয়ে। আবার দেখবেন যে সিপিডির মতো একটা জায়গা থেকে একটা ভুল তথ্য দেওয়া হয়েছে আগের বছর রিপোর্ট নিয়ে। তাহলে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আসলে কেন আমরা, মানে এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না।